আমি ভাবছি যদি রিলিজন সত্যি হয়, ওয়াও, তাহলে তো আমার পুরো লাইফস্টাইল, কারণ প্রত্যেকের একটা কমফোর্ট জোন থাকে না, তো সেই কমফোর্ট জোন আমার পুরো ভেঙে যাবে। ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে, ক্যান ইউ বিলিভ দিস? সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিগ করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিগ করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড। আসসালামু আলাইকুম, আমি নাফিস আহমেদ মৃধা। আজ থেকে 2 বছর আগে ইউটিউবে একটা কন্টেন্টের সামনে আমি আসছিলাম, সেটা হচ্ছে আমার এই খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া একটা আলোচনায় বলতেছিলেন যে 3টা কারণে উনি একজন বিশ্বাসী হয়েছিলেন অবিশ্বাসী থেকে। 3টা কারণ কি কি ছিল, 3টা প্রশ্ন কি কি ছিল। একটা প্রশ্ন ছিল হচ্ছে ইনফ্লেশন নিয়ে, অর্থাৎ এই যে মনিটারি সিস্টেম অথবা আর্থিক যে ব্যবস্থাটা, এটা নিয়ে। দ্বিতীয় প্রশ্নটা ছিল পিরামিড নিয়ে, এবং তৃতীয় প্রশ্নটা ছিল ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমি এই 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আপনারা যারা ওই ভিডিওটা দেখে আসছেন আপনারা জানেন যে সোহাগ ভাই কিন্তু ডিসকাশনটা ওপেন এন্ডেড রাখছিলেন, অর্থাৎ উনি 3টা প্রশ্নের কোনোটার উত্তর দেন নাই, উনি আমাদেরকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছেন। আমি প্রায় দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে বলতে পারেন যে এটাকে নিয়ে আমি এক্সপ্লোর করছি, রিসার্চ করছি, কারণ এটা করতে আমি বাধ্য, এটা আমার নিজের ধর্মেরই বিষয়। আজকের এই ভিডিওটাতে আমি 3টারই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমার গ্লোব থেকে। প্রথমে যদি কথাবার্তা বলি ইনফ্লেশন নিয়ে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, ওনার প্রশ্নটা এরকম ছিল যে ধরেন আপনি আজ থেকে 5 বছর আগে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, যেটার ভ্যালু আজকে এসে 95,000 টাকা হয়ে গেল। প্রশ্নটা এটা যে যদি ইনফ্লেশন হয়, সবাই তো টাকা হারাইছে, তাহলে আপনি 1 লাখ ছিল এখন 95,000 হচ্ছে, 5,000 টাকা আপনি হারাইছেন। যদি সবাই হারায় তাহলে কারো না কারো গেইন করার কথা না? মানে লাইক ধরেন সবাই তার টাকাটা কমে গেল, তাহলে কারো না কারো টাকা তো বাড়ছে, টাকা তো আকাশে উবে যাওয়ার কথা না, রাইট? সো এইখানে তিনি বলছিলেন যে এটার সাথে বিশ্বাসের একটা ব্যাপার আছে। আমি আপনাকে একটু সহজভাবে জিনিসটা ভাঙ্গাই দিই যে ইনফ্লেশনটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটা প্রশ্ন নিজেকে আপনি আগে করেন যে আপনার কাছে যদি আজকে 1 লক্ষ টাকা থাকে এবং এটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান, এক ভার্সেস আপনি 1 লক্ষ টাকাকে গোল্ডে কনভার্ট করলেন, অ্যান্ড দেন গোল্ডটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান, খেয়াল করলে দেখবেন 1 লক্ষ টাকার উপরে ব্যাংক আপনাকে বেশ ভালো একটা ইন্টারেস্ট দিবে। কিন্তু যদি আপনি গোল্ড রাখেন, আপনাকে ব্যাংক কোনো ইন্টারেস্ট দিবে না, বরং একটা সিকিউরিটি চার্জ কেটে নিবে। আপনি এটার উত্তরটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, ঘটনাটা আসলে কি ঘটতেছে, মানে কেন 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকার গোল্ড জিনিসটা তো একই, মানে মূল্যটা তো তখন একই, কেন টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছে? অর্থাৎ ব্যাংক এটাও চাইতে পারতো যে টাকার উপর ইন্টারেস্ট তো দূরের কথা, আমি তোমাকে 10 বছর তোমার টাকা আমি সেভ করে রাখবো, সো আমি সিকিউরিটি একটা ফি নিব। কেন এই সিকিউরিটি ফিটা সে টাকার ক্ষেত্রে নিচ্ছে না, বরং টাকা আরো বাড়ায় দিচ্ছে? ওয়্যারঅ্যাজ গোল্ডের ক্ষেত্রে সে সিকিউরিটি ফি নিচ্ছে এবং গোল্ড সে বাড়াচ্ছে না। সহজ একটা উত্তর দিয়ে দিই, আপনি কমেন্টে আপনার উত্তরটা দিতে পারেন, আমি আপনাকে একদম জাস্টিফাইড একটা অ্যান্সার দিই। দেখেন, ব্যাংক আসলে চাই না যে আপনি গোল্ডে কনভার্ট হন, অর্থাৎ আপনি গোল্ড সেভ করেন, কারণ আপনি যদি 2020 সাল থেকে 2025 সালের গ্রাফ দেখেন, টাকার ভ্যালু অর্ধেক হয়েছে, বাট গোল্ডের দাম ডাবল হয়েছে। শুধুমাত্র এটাই না যে গোল্ডের দাম ডাবল হয়েছে, তাহলে কি সমস্যাটা কি? আরও বড় সমস্যা আছে। আপনি যদি গোল্ড কারেন্সিতে মুভ করেন, আপনার গোল্ডের দাম বাংলাদেশে যা পাবেন, মানে গোল্ড দিয়ে আপনি বাংলাদেশে যা কিনতে পারবেন, ইউএসএ ইউকে যেখানে যান একই জিনিসই কিনতে পারবেন। অর্থাৎ আমরা সবাই যদি গোল্ড কারেন্সিতে, অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আমলে যে কারেন্সিটা ছিল ওইটা যদি ফলো করতে থাকি, তাহলে আমাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অর্থ, নিজের কষ্ট করা কামানোর টাকা, এটার উপরে কারো কন্ট্রোল থাকতো না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা টাকাতে করেন, আপনার টাকা কিন্তু কন্ট্রোলেবল। অর্থাৎ 1971 সালে আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন একটা ল ক্রিয়েট করেন। তো আমি এটা এখনই ব্যাখ্যা করতেছি, খুব বেশি জটিল করবো না, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আপনি এটাকে আরো রিসার্চ করবেন, আমি এটা বিশ্বাস করি, কারণ আপনি যদি হেদায়েত চান, আল্লাহ আপনার কাছে হেদায়েত নিয়ে আসবেন। তো প্রথম দিকে যেটা ঘটনাটা ছিল, আমেরিকাতে একটা প্রাইভেট ব্যাংক ছিল যেটার নাম ছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক। ব্যাংকটা কার দ্বারা কন্ট্রোলড, এটা এই ভিডিও শেষে আপনি একা একাই উত্তরটা পেয়ে যাবেন।
এটা একটা প্রাইভেট ব্যাংক, তবে এখন এই মুহূর্তে সারা বিশ্বের ব্যাংক হচ্ছে এই ফেডারেল রিজার্ভ ব্যাংক, অর্থাৎ ইউএস ডলার ছাপানো থেকে শুরু করে সবকিছুর এখতিয়ার অধিকার এই ব্যাংকটার আছে। অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক একটা সরকারি ব্যাংক, সে টাকা ছাপাচ্ছে, ঠিক আছে, কিন্তু সারা বিশ্বের টাকা যেটাকে আমরা ডলার বলি সেটা যে ছাপাচ্ছে সেটা কিভাবে একটা প্রাইভেট ব্যাংক হয়, অর্থাৎ একটা ব্যক্তিগত সম্পত্তি হয়, জিনিসটা ভাবার মতো জিনিস না? অ্যাকচুয়ালি 1971 সালের আগে পুরো পৃথিবীতে যে সিস্টেম ছিল সেটা হচ্ছে আপনার কাছে যতটুকু গোল্ড কারেন্সি আছে তার এগেনস্টে আপনি টাকা নিতে পারেন, তার এগেনস্টে আপনি ইউএস ডলার নিতে পারেন, এরকম ব্যাপারটা ছিল। অর্থাৎ আপনার নিজের সম্পত্তি আপনার নিজেরই ছিল, কারণ জিনিসটা গোল্ডের এগেনস্টে। ধরেন আপনার কাছে 100 কেজি গোল্ড আছে, এখন 100 কেজি গোল্ড ট্রাভেল করে নিয়ে যাওয়া যথেষ্ট জটিল। সেই 100 কেজি গোল্ডের এগেনস্টে আপনি একটা রিসিপ্ট নিতে পারতেন, যে রিসিপ্টে লেখা থাকতো যে এই রিসিপ্টের বাহক হচ্ছে 100 কেজি গোল্ডের মালিক, এবং আপনি রিসিপ্টটা যেখানে নিয়ে যান আপনি সেটার ভ্যালু উঠায় আনতে পারতেন। সেটা একটা বেশ কনভিনিয়েন্ট ওয়ে ছিল, যে ঠিক আছে এত ওয়েট জিনিসটা নেওয়া সম্ভব না, আমরা রিসিপ্টে কাজ করি। 1971-এ আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন ডিসাইড করলেন যে আপনার কতটুকু গোল্ড আছে এটা এখন আর আমরা কাউন্টে আনবো না, এখন থেকে এই গোল্ড কারেন্সি সম্পূর্ণ উঠে যাবে, আমরা চিন্তা করব আপনার কতটুকু ইউএস ডলার আছে, সেইটার উপরে আপনি আপনার দেশীয় লোকাল টাকা ছাপাইতে পারবেন। আমার মনে হয় একটু জটিল হয়ে গেছে, আমি আপনারা একটু ব্যাখ্যা করি। মনে করেন আপনার যদি মনে হয় বাংলাদেশ আজকে অফুরন্ত টাকা ছাপাইতে পারবে, ব্যাপারটা আসলে এরকম না। আপনি খেয়াল করবেন আমাদের একদম নিউজের একটা হেডলাইন থাকে যে আমাদের ফরেন রিজার্ভের অবস্থা আজকে এরকম, অর্থাৎ ফরেন রিজার্ভের বাংলা কি? ফরেন রিজার্ভ হচ্ছে একটা দেশের কি পরিমাণ ইউএস ডলার এই মুহূর্তে আছে। অর্থাৎ বাংলাদেশ যদি আজকে চায় 1000 কোটি টাকা ছাপাইতে, তাহলে তাকে এতটুকু মেকশোর করতে হবে যেন বাংলাদেশ ব্যাংকের কাছে ওই 1000 কোটি টাকার অনুরূপ বা সমপরিমাণ ডলার থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ডলার স্ট্যান্ডার্ড যেটা নিক্সন দিয়ে গেছেন। বাট আগে এটা কি ছিল? আগে এটা এরকম ছিল যে আপনার কাছে যে পরিমাণ গোল্ড আছে সেইটার ভ্যালু অনুযায়ী আপনি টাকা ছাপাইতে পারবেন, ডলার ছাপাইতে পারবেন। এবং এখানে প্রবলেম যেটা হয়েছে, কেন আমাদের উপর কন্ট্রোল করতে তারা পারতেছিল না এবং কেন নিক্সন এই কাজটা করলো, এটার রিজন হচ্ছে গোল্ডের দাম সবখানেই এক। তো ধরেন আপনার কাছেও গোল্ড আছে, আমেরিকার কাছেও গোল্ড আছে, তো দুইটা ব্যক্তি দুইখানে সমান পরিমাণ ধনী হবে। যদি এই কাজটা করা যায় তাহলে তো আমেরিকা আমাদের উপরে সুপার পাওয়ার টানতে পারবে না। দ্যাটস ওয়াই তারা যেটা করলো, এই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে পুরোপুরি উঠাই দিল, বললো গোল্ড টোল্ড বুঝি না, তোমাদের ইউএস ডলার রাখতে হবে, তোমাদের ইউএস ডলারের এগেনস্টে তুমি টাকা ছাপাইতে পারবা। এইবার হচ্ছে মেইন খেলাটা আসলো। দেখেন আমেরিকায় 1 ইউএস ডলার মানে 1 ইউএস ডলার, কিন্তু বাংলাদেশে 1 ইউএস ডলার মানে কিন্তু 1 ইউএস ডলার না। এটা কিন্তু টাকাটা যখনই আপনি কনভার্ট করেন, আপনি যদি উল্টা চিন্তা করেন টাকাকে ইউএসডি করলে আপনার ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। অর্থাৎ আপনি হয়তো বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, এইটাই যখন কনভার্ট করে আপনি ইউএসএ তে যাচ্ছেন আপনি কিন্তু আর কোটিপতি থাকলেন না, বুঝতে পারছেন? অর্থাৎ ইউএস কারেন্সিতে কিন্তু আপনি কোটিপতি না, কিন্তু ওই ইউএসএ তে যে লোকটা কোটিপতি, যদি আগে গোল্ড স্ট্যান্ডার্ড থাকতো, সে যদি গোল্ডে কোটিপতি হইতো, দুজনের পাওয়ার কিন্তু সেম হইতো। কিন্তু যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ডটা উঠে গেল, এখন কিন্তু পাওয়ারটা আর সেম থাকলো না। তো 1971-এ নিক্সন একটা ল পাবলিশ করে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, যে এখন থেকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে আর কিছু নাই, এখন থেকে পুরো ব্যাপারটা আমরা ইউএসডিতে কাউন্ট করব। এবং ইউএসডিতে কাউন্ট করলে ওই একই লাভ, কারণ গোল্ডের দাম আপনি 19-20 করতে পারবেন না, করলে পুরো পৃথিবীরটাই করতে হবে। কিন্তু আপনি একটা স্পেসিফিক, ধরেন আপনার ভালো লাগতেছে না রাশিয়াকে, আপনি রাশিয়ার টাকার ভ্যালুটা কমায় দেন, সো অটোমেটিক্যালি দেশটা গরিব হয়ে যাচ্ছে। এই ক্ষমতাটা এস্টাবলিশ করার জন্য আমেরিকা এই কাজটা করে, এবং এই কাজটা করার পরেই এই ইভেন্টটাকে বলা হয় নিক্সন শক। নিক্সন শক মানে কি? এটা একটা শক, মানে জিনিসটা কি, এই ঘটনাটা ঘটানোর পরে ওই যে প্রাইভেট ব্যাংকটার কথা বলছিলাম শুরুর দিকে, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এই ব্যাংকের সম্পূর্ণ পাওয়ার, সম্পূর্ণ অথরিটি চলে আসে ইচ্ছা মতো টাকা প্রিন্ট করা। কারণ এখন আর গোল্ড রিজার্ভ বলে কোনো কিছু নাই, তারা ইচ্ছা করলেই 1 ট্রিলিয়ন ডলার ছাপাইতে পারে এবং যে কোনো একটা দেশের একটা নাগরিককে সম্পূর্ণ গরিব করে দিতে পারে। এখন একটা জিনিস আসতে পারে যে আমেরিকা তাহলে সুপার পাওয়ার হইলো কেমনে? এইটার উত্তর আপনি ওয়ার্ল্ড পলিটিক্স পার্টে পাবেন, আমি একটু পরেই আসবো, এটা আমি 3 নম্বরে উত্তরটা দিব, এরপরে আমরা চলে যাবো পিরামিডে। তো এখন একটা ব্যাখ্যা আপনি নর্মালি বুঝে রাখেন, সেটা হচ্ছে এই যে ভাইয়ার যেটা প্রশ্ন ছিল, সোহাগ ভাইয়ার, যে আপনার 1 লক্ষ টাকা 5 বছর পরে যদি 95,000 হয়ে যায় তাহলে 5,000 টাকা কে পাইলো? আমি বিশেষ করে এখন আপনি উত্তরটা জানেন, কে পাইলো? সিস্টেম পাইলো। কে পাইলো? আমেরিকান গভর্নমেন্ট পাইলো। আর 3 নম্বর প্রশ্নের উত্তরের পরে আপনি আমেরিকান গভর্নমেন্টও বলবেন না, আপনি অ্যাকচুয়ালি জেনে যাবেন যে কারা অ্যাকচুয়ালি পাইতেছে, ঠিক আছে? এখন আসেন আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরে চলে যাই, যে পিরামিড
পিরামিড কিভাবে আবিষ্কার হলো ওই টাইমে, বা পিরামিড মানুষ বানাইলো কিভাবে, যেই টেকনোলজিটা আমরা এখন পর্যন্ত অ্যাভেল করতে পারিনি। আমি নিজে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে আছি। বিশ্বাস করেন, পিরামিড কিভাবে বানাইতে হয় এটা আপনি বুয়েটকে বাদ দিতে পারেন, বিশ্বের কোনো ভার্সিটির এখনো সক্ষমতা হয় নাই যে ওই লেভেলের পাথরগুলো, মানে ভাইয়া যেটা বলছেন যে এক একটা পাথর আপনার প্রায় মানে ওইটা মানে যত টন, ওই টনটাকে